নমস্কার, গল্পকথক রীতি শর্ট স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের গল্প শ্রী নরেন্দ্রনাথ মিত্রের লেখা পাত্রী। সকালবেলায় বাজার সেরে এসে দেখি বন্ধু ভবেশ দত্ত আমার বসবার ঘরে ইজি চেয়ারে হেলান দিয়ে খবরের কাগজ পড়ছে। তার পাঠ্য বিষয়টির দিকে একটু চোখ বুলিয়ে নিয়ে হেসে বললাম, কি হে, এখনও পাত্রী চাই নাকি? তোমার স্ত্রীকে তাহলে বলে আসতে হবে কথাটা। ভবেশের বয়স 40-এর কাছাকাছি। শহরের একটি নামকরা ব্যাংকের কলেজ স্ট্রিট ব্রাঞ্চের অ্যাকাউন্টেন্ট। 3টি ছেলে মেয়েও আছে, বেশ ভালো। আমার কথায় ভবেশও একটু হাসল। কাগজটা একপাশে সরিয়ে রাখতে রাখতে বলল, তা বলে দেখতে পারো। বাজারের থলিটা ভিতরে পাঠিয়ে দিয়ে 2 কাপ চায়ের কথা বলে বন্ধুর সামনে চেয়ার টেনে বসলাম। বললাম, কথাটা এড়িয়ে যেও না। সত্যি কি মেয়েটে চাই নাকি? ছেলে আছে? আমার একটি শ্যালিকা। ভবেশ বাধা দিয়ে বলল, একটি কেন, 10টি শালি আইবুড়ো থাকলেও ঘটকালির মধ্যে যেতে চাই না ভাই, ওতে বড় ঝক্কি। ছেলে মেয়ে নিয়ে স্ত্রী বাপের বাড়ি গেছে। ঝি এসে তাই চা দিয়ে গেল। কাপে চুমুক দিয়ে হেসে বন্ধুকে বললাম, ব্যাপার কি বলো তো, এত চটে আছো কি জন্য? ভবেশ হাসল। এই 3 মাস ধরে ইংরেজি বাংলা কাগজগুলিতে মেয়ে চাই বলে বিজ্ঞাপন দেওয়া, সকালবেলায় অন্য সব খবর পড়বার আগে কারা পাত্র চায় তাদের খোঁজ নেওয়া, মাস 4 ধরে এই কাজ ছিল আমার। সেই কাজ মিটেছে, কিন্তু অভ্যাসটা এখনো যায়নি। আজও কাগজ খুললে পাত্রপাত্রীর কলমে গিয়েই প্রথম চোখ পড়ে। তা কার জন্য বিজ্ঞাপন দিচ্ছিলে? মেয়ে খুঁজছিলে কার জন্য? আবার কার জন্য? শ্যালক, বড় কুটুম্ব। আমি হেসে বললাম, আজকাল ঘটকের পদটা তাহলে সব জামাইকেই নিতে হয়। আমার শালিটিও বিএ পাশ করে বনমালী বিদ্যাপীঠে মাস্টারি করছে। দেখতে শুনতেও মন্দ নয়, গাইতেও পারে। শ্বশুরমশাই তো আমাকেই অস্থির করে তুলেছেন। ভবেশ বলল, ওরা অস্থির করবার জন্যই জন্মান। তুমি নিজের বাড়িতে স্থির হয়ে বসে থাকো, খবরদার কাছেও ঘেঁষো না। ভবেশের কথার ভঙ্গিতে হেসে বললাম, ব্যাপারখানা কি বলো তো? চায়ের কাপ শেষ করে ভবেশ সিগারেট ধরালো। খানিকটা ধোঁয়া ছেড়ে বলল, ব্যাপার অনেক, বলতে গেলে গোড়া থেকেই বলতে হয়। আমি বললাম, তা বলো না বাপু, রবিবার তো, তাড়াহুড়ো কিছু নেই। তা অবশ্য নেই বলে ভবেশ সিগারেটে আরও গোটা 2 টান দিয়ে তার সেই শ্যালকের কাহিনী শুরু করল। বিজনের সম্বন্ধে আমার শ্বশুরবাড়ির সবাই আশা ছেড়ে দিয়েছিলেন। বছর 4 আগে কেমিস্ট্রিতে একটা হাই 2nd ক্লাস নিয়ে রিসার্চের নাম করে সেই যে সায়েন্স কলেজের গহ্বরে গিয়ে ঢুকেছে, আর বেরোবার নাম নেই। জানো বোধ হয় আমার শ্বশুর একজন LMF ডাক্তার। তিনি প্রাণপণ চেষ্টা করেছিলেন ওকে ডাক্তারি পড়াতে। ছোটোখাটো ডিসপেন্সারি তো একটু আছেই। বিজন MB পাশ করলে সেটাকে আরও বড় করবেন, এই ছিল তার স্বপ্ন। কিন্তু বিজন ও পথেই গেল না। আমি আর আমার স্ত্রী ওকে ডেকে এনে কত বুঝিয়েছি, তা সত্ত্বেও না। MSc পাশ করবার পর আমরা সকলেই ভাবলাম এইবার একটা চাকরি বাকরি করবে। কলেজের প্রফেসরই হোক কি কোনো ল্যাবরেটরি হোক, যে কোনো ভদ্র রকম মাইনেই ও ঢুকে পড়বে, তাই আমরা আশা করেছিলাম। কিন্তু তেমন সুযোগ সুবিধা কিছুই ঘটল না। বাড়ির সবাই ওর ওপর অসন্তুষ্ট হয়ে উঠলেন।
শ্বশুরমশাইয়ের অনেক ছেলে মেয়ে, তাছাড়া ভাইপো ভাইঝিরাও এসে আশ্রয় নিয়েছে। ব্যয়ের তুলনায় আয় নগণ্য। পুরনো জামাই বলে আর পর্দার ব্যবধান ছিল না, সব কথাই খুলে বলতেন। ওদের সংসারের অভাব অনটনের কথা শ্বশুর শাশুড়ি দুজনেই খুলে বললেন, আর বিজনকে নিয়ে আমাদের সামনেই তাদের মধ্যে ঝগড়াঝাঁটি চলত। এইসব অশান্তির ভয়ে পটলডাঙ্গার বাসায় আমি ইদানিং যাওয়া বন্ধই করে দিয়েছিলাম। কিন্তু সেদিন অফিস থেকে ফিরে এসে স্ত্রীর কাছে এক চমকপ্রদ খবর পেলাম। চা আর জলখাবার দিতে দিতে সুখবরটি শোনানোর আগে অমিয়া একটু ভূমিকা করে নিল। এই, বিজুর কথা শুনেছ? আমি বললাম, না। চাকরি বাকরি পেয়েছে নাকি? পাবে না। তোমরা কি ভেবেছ চিরকাল কি ও একরকমভাবেই কাটাবে? বিজু তো আমেরিকায় যাচ্ছে। বলো কি? কেন? শিকাগো ইউনিভার্সিটির নাম শুনেছ? সেখান থেকে বিজুর ডাক এসেছে। তারা ওর থিসিস পছন্দ করেছেন। এখন থেকে বিজু ওখানেই কাজ করবে, রিসার্চ করবে, আর মাসে মাসে $350 মাইনে পাবে। এই, টাকার হিসেবে বলো তো কত টাকা হয়? দাঁড়াও দাঁড়াও, হিসেব করে দেখতে হবে। অমিয়া বলল। বাবা হিসেব করে বলে গেলেন 1700-র ওপর। তোমার জন্য তো অনেকক্ষণ বসেও ছিলেন, বেশি দেরি করতে পারলেন না, আরও অনেক জায়গায় যেতে হবে তো। বুঝতে পারলাম কলকাতা শহরের আত্মীয় বন্ধু সকলেই আজ রাত্রের মধ্যে খবরটা পেয়ে যাবেন। পরদিন তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে পটলডাঙ্গায় গিয়ে উপস্থিত হলাম। দেখি অমিয়া আগে গিয়েই হাজির হয়েছে। ছেলে বুড়ো সকলের মুখেই হাসি। বাড়ি শুদ্ধ লোকের চেহারাই যেন পাল্টে গেছে। সেই পুরনো নড়বড়ে ভাড়াটে বাড়িটা নবযৌবন পেয়ে মাথা খাড়া করে উঠেছে। শিকাগোতে কবে সেই বিবেকানন্দ গিয়েছিলেন, আর আজ আমাদের বিজনানন্দ যাচ্ছে। আনন্দের বান ডেকেছে শ্বশুরবাড়িতে। দেওয়ালে দেওয়ালে আমেরিকার ছোট বড় মানচিত্র টাঙানো হয়েছে। ছোট শালা শালিরা শিকাগো শহরটিকে দাগিয়ে দাগিয়ে ফুটো করে দিয়েছে একেবারে। শাশুড়ি বললেন, এসো বাবা, তোমার তো দেখাই পাই না। শ্বশুরমশাই বললেন, বসো, অনেক পরামর্শ আছে। ছোট শালা শালিরা কলরব করে ঘিরে ধরল। আজ কিন্তু থেকে যেতে হবে জামাইবাবু। মাছে মাংসে খাওয়া দাওয়ার একটু বিশেষ আয়োজন হলো। পুরো রাতটা না থাকতে পারলেও অনেক রাত অবধি থেকে আমরা নানা বিষয়ের আলোচনা করলাম, আমি, অমিয়া আর ওরা দুজন। বিজন তার ছোট্ট চিলেকোঠায় ঢুকতে যাচ্ছিল। আমি তাকে ডেকে বললাম, আরে এসো এসো বৈজ্ঞানিক, সব কিছু শুনি এবার। বিজন স্মিত মুখে সামনে এসে দাঁড়ালো। অনেক দিন পরে যেন ওকে দেখলাম। 26-27 বছরের যুবক, বেশ লম্বা টম্বা হয়েছে। এতদিন বড় বেশি বিষণ্ণ মনে হতো, আজ দেখলাম সেই মুখে প্রসন্ন আনন্দের ছাপ পড়েছে। স্নোই বলো আর পাউডারি বলো, সাফল্যের চেয়ে বড় টয়লেট আর কিচ্ছু নেই। আমি বললাম, তোমার থিসিসের বিষয়টি যেন কি? বিজু হেসে বলল, জামাইবাবু, এতদিন যখন তা ভাবেননি, আর কটা দিন পরেই না হয় জানবেন। বিজু জানে বিজ্ঞান সম্বন্ধে তার দিদি আর জামাইবাবুর জ্ঞান এবং ঔৎসুক্য প্রায় একই রকম। বিজুর বাবা বলে দিলেন বিষয়টা। মানুষের দেহে অ্যাটমিক এনার্জির প্রয়োগ সম্বন্ধে ওর গবেষণা চলছে। রোগ উপশমের নতুন ওষুধ কিছু বার করবার ইচ্ছা। ভাবলাম, মনের রোগটা সারাচ্ছে কে? রোগের গোড়া তো সেইখানে। বিজু ওর ঘরে চলে গেলে আমরা আমাদের আলোচনা ফের আরম্ভ করলাম। আমেরিকায় যেতে ওর মাস চারেক এখনো দেরি আছে। এর মধ্যে বিয়েটা সেরে ফেলতে পারলে ভালো হয়। এখন অবশ্য 2 বছরের চুক্তিতেই যাচ্ছে,
কিন্তু পরে ভালো চাকরি বাকরি পেয়ে গেলে ফিরতে আরও দেরি হবে। বললাম, বিজু কি তাড়াতাড়ি বিয়ে করবে? বিজুর মা বললেন, ভালো মেয়ে পেলেই করবে, ওর মত আছে, আমি ওর বন্ধুদের কাছ থেকে জেনে নিয়েছি। এবার ভালো মেয়ের স্ট্যান্ডার্ড নিয়ে আলোচনা উঠল। রূপের দিক থেকে মেয়ের গায়ের রং উজ্জ্বল গৌর হওয়া অবশ্য দরকার, কারণ বিজুর রং কালো। দুজনেই কালো হলে ছেলেপুলে ভালো হবে না। পাত্রের নাক, চোখ, দেহের গড়ন সম্বন্ধে শ্বশুর শাশুড়ি আর তার কন্যাটি মিলে যে আভাস দিলেন, কালিদাস থেকে রবীন্দ্রনাথ পর্যন্ত সকলেই তার স্বপ্ন দেখেছেন। এরপর বিদ্যার কথা উঠল। আজকাল ছেলেরা চায় স্ত্রী অক্ষরে অক্ষরে সহধর্মিণী হোক। সেদিক থেকে মেয়েটি এমএসসি হলে ভালো হয়, অন্ততপক্ষে বিএসসি। অমিয়া আরেকটি গুণের কথা তুলল, গান। গানটা অবশ্যই জানা থাকা দরকার। গান অবশ্য শহরের সব মেয়ে আজকাল জানে, কিন্তু সেই রকম জানা নয়, একটু বিশেষ পারদর্শিতা থাকাই দরকার। গবেষণার ফাঁকে ফাঁকে বৈজ্ঞানিকের হয়তো স্বাদ হতে পারে তার ল্যাবরেটরিতে গুনগুনিয়ে ভ্রমর আসুক। রূপগুণের প্রশ্নের পর উঠল আভিজাত্য আর বংশমর্যাদার। শ্বশুরমশাই কুলীন কায়স্থ, বোস, বাকি ঘোষ, গুহ, মিত্র, এই 3 বংশ থেকে পাত্রে নির্বাচন করতে পারলে ভালো হয়। শ্বশুরমশাই বললেন, কৌলিন্যটা একেবারে ফালতু বলে মনে করো না, ওর মধ্যে যদি কিছু নাই বা থাকবে। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আছে। আলোচনায় ঠিক হলো কুলীন, অভিজাত, শিক্ষিত, সংস্কৃতবান ঘরের মেয়ে চাই। আর মেয়ের বাবার পক্ষে ধনী হওয়াই অপরিহার্য, কারণ অন্তত 1000-5 টাকা নগদ আর সেই অনুযায়ী গহনা, যৌতুক এই বিয়েতে তাকে দিতে হবে। যার দেওয়ার সাধ্য আছে তিনিই যেন এই সম্বন্ধে অগ্রসর হন। শ্বশুরমশাই চান না ধার দেনা করে কেউ তার সঙ্গে কুটুম্বিতা করুক, আর বিয়ের পর বৈবাহিক মুখ ভার করে থাকুক, কি নতুন বউ বিষণ্ণ মুখে ঘুরে বেড়াক। জানা শোনা চেনা পরিচিতদের মধ্যে এমন রূপ, গুণ, বংশবিত্ত সম্পন্না পাত্রী আমরা খুঁজে পেলাম না। সপ্তাহখানেক ধরে আমি আর শ্বশুরমশাই দুজনেই স্বজন বন্ধুদের মধ্যে সন্ধান চালালাম। খোঁজ না পেয়ে আমি একদিন বললাম, খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে দেখলে তো হয়, ঘটকের জায়গা আজকাল তো কাগজই নিয়েছে। পরামর্শটা শ্বশুরমশাইয়ের পছন্দ হলো। তিনি বললেন, হ্যাঁ ঠিক বলেছ, এতদিন মিছিমিছি সময় নষ্ট হলো, তবে বিজ্ঞাপনখানা দিয়েই দাও। একখানা নয়, শহরের 2খানা ইংরেজি আর 2খানা বাংলা প্রথম শ্রেণীর কাগজে আমরা পাত্রী চাই বলে বিজ্ঞাপন দিলাম। বিজ্ঞাপনের ভাব আর ভাষা আমাদের 4 জনের বৈঠকেই ঠিক হলো। বিজুর দিদি তার ভাইকে দিয়েও বিজ্ঞপ্তিটুকু অনুমোদন করিয়ে আনলো। ফল কি হলো বুঝতেই পারছ। কাগজের অফিসগুলি থেকে মেয়ের ফটো সমেত তাড়ায় তাড়ায় সব চিঠি আসতে লাগলো। আমার বাসায় বিয়ের অফিস বসে গেল। অফিসের প্রধান কাজ হলো সেই সব চিঠি খোলা, চিঠি পড়া, ফটো দেখে রূপ যাচাই করা এবং সঙ্গে সঙ্গে নাকচ করা। আচ্ছা, বাংলাদেশের মেয়ের বাপগুলোর কোনো কাণ্ডজ্ঞান নেই, নাকি ইংরেজি বাংলা কোনো ভাষাই তারা বোঝেন না? না হলে বিজ্ঞাপন মাফিক চেহারা নয়, বিত্ত নয়, বংশ নয়, তবু পয়সা খরচ করে চিঠি আর ফটো তারা পাঠাচ্ছেন, বিজুকে জামাই হিসেবে পাওয়ার জন্য আগ্রহ জানাচ্ছেন। বেশিরভাগ চিঠিরই আমরা কোনো জবাব দিলাম না। যে 2-4 জন পত্রলেখকের চিঠি আমরা বিবেচনার যোগ্য মনে করলাম, তাদের সঙ্গে অবশ্য আলাপ আলোচনা চলতে লাগলো। আমি আর আমার শ্বশুরমশাই গিয়ে কয়েকটি মেয়ে দেখেও এলাম। অবস্থায়, বিদ্যায়, বুদ্ধিতে খানিকটা মিল হলেও ফটোর সঙ্গে আসল চেহারার একেবারে আকাশ পাতাল তফাৎ হতে লাগলো।
নানা দিক বিবেচনা করে যে মেয়েটির সম্বন্ধে একটু বা অনুকূল হয়, সবান্ধব বিজু গিয়ে তাকে একেবারে অপছন্দ করে আসে। এতদিন চোখ মুখ বুজে বিজু ল্যাবরেটরিতে পড়ে থাকলে কি হবে, দেখলাম এই ব্যাপারে ওর সৌন্দর্য বিচার বড় কড়া। ও কেবল রাসায়নিকই নয়, রূপরসিকও। দেখে শুনে আমি একদিন অমিয়াকে বললাম, তোমার ভাইকে বলো আমেরিকা থেকেই একজন মেম টেম বিয়ে করে নিয়ে আসুক, ওর যোগ্য পাত্রে এদেশে মিলবে না। তোমার ইচ্ছাটা বুঝি তাই? তুমি অত রাগ করছো কেন? খুব কাছ থেকে মেমের মুখ দেখা তো নিজের ক্ষমতায় কুলালো না, বিজুর দৌলতে যদি হয়। এই কথার জবাবে অমিয়া মুখ ঘুরিয়ে চলে গেল। এরপর একটি ভালো সম্বন্ধ নিয়ে এলো আমাদের ট্যাক্সি ড্রাইভার অভয় দে। আমাদের মোটর কার নেই, কিন্তু এই মেয়ে দেখে বেড়ানো উপলক্ষে একটি ড্রাইভার আমরা প্রায় বেঁধেই নিয়েছিলাম। মির্জাপুর আর হ্যারিসন রোডের মোড়ে অভয়ের পুরনো স্টুডি বেকারখানা তুমিও দেখে থাকবে। অভয়কেও লক্ষ্য করার কথা। মাথায় টাক, বেশ লম্বা চওড়া চেহারা, বয়স 50-এর কাছাকাছি। দেখে অবশ্য একটু বেশি মনে হয়। পটলডাঙ্গা স্ট্রিট থেকে বেরিয়ে রাস্তা পার হয়ে অভয়ের ট্যাক্সি পেলে আমরা আর কারোর গাড়ি নিতাম না। গাড়িখানাও বড় আর ড্রাইভারটিও ভারী ভদ্র। গরিব বলে সহজেই চেনা যায়। নিজের অবস্থাকে লুকোবার চেষ্টা অভয় কোনো দিন করে না, হয়তো পারবে না বলেই। সংসারের অনেক ঝড় ঝাপটা যে অভয়কে সইতে হয়েছে তা ওর চেহারা দেখেই বোঝা যায়। চিন্তায় উদ্বেগে কপালে ত্রিবলি স্পষ্ট আর গভীর, গাল দুটিও ভাঙা। বেশ বোঝা যায় যে যে পরিমাণ খাদ্য ওর বিপুল দেহের জন্য দরকার তা যোগাবার সাধ্য ওর নেই। জানো বোধ হয়, পারতপক্ষে পয়সা খরচ করে আমি ট্যাক্সিতে চড়ি না, শ্বশুরমশাইও প্রায় তাই। কিন্তু ইদানিং তার চালচলন একটু বদলে গিয়েছিল। এখন থেকেই যেন ডলারের ছোঁয়াচ তার গায়ে লেগেছে। শুধু তার কেন, বাড়িশুদ্ধ সকলেরই। যে বাড়ির ছেলে আমেরিকায় যায় তাদের রকম সকম ধরন ধারণ একটু আলাদা না হলে চলে না। ভালো পার্টির বাড়িতে গাড়িতে করে না গেলে তাদের ধারণা খারাপ হবে, এই ভেবেই শ্বশুরমশাই ট্যাক্সিতে করে যেতেন। অভয়ের ওপর পক্ষপাতের আরও একটু কারণ ছিল, ওর পয় ভালো। অভয়ের গাড়িতে উঠে শ্বশুরমশাই কয়েকবার ভালো ফলও পেয়েছেন। মেয়ে দেখে আর মেয়ের বাপের অবস্থা দেখে আমাদের পছন্দ হচ্ছে না শুনে অভয় একটি ভালো সম্বন্ধের কথা বলল। মেয়েটি ইংরেজিতে এমএ, দেখতে সুন্দরী। মেয়ের বাবা হাইকোর্টের অ্যাডভোকেট, ভবানীপুরে বাড়ি, আর এক ভাই বিলাত ফেরত ইঞ্জিনিয়ার। মেয়ের এক মামাই যোগাযোগ করল। শ্বশুরমশাইয়ের শরীরটা ভালো ছিল না, তিনি বললেন, তোমরাই আগে দেখে এসো। তাই আমি আর বিজু গেলাম প্রথমে দেখতে। বড় লোকের সাজানো বাড়ি, সাজানো ড্রয়িং রুম, আদর আপ্যায়ন, ভদ্রতা, জলখাবারের বিপুল আয়োজন। মেয়েটিকে দেখেও আমাদের ভারী পছন্দ হলো। আমরা এতদিন যা খুঁজছিলাম ঠিক তাই। নামটিও সুন্দর, পারমিতা মিত্র। আলাপ করলাম, গান শুনলাম, ভারী মিষ্টি গলা। ক্লাসিক্যাল আর রবীন্দ্রসঙ্গীত দুয়েরই চর্চা আছে। মেয়ের বাবা মক্কেলের কাজ নিয়েই ব্যস্ত, বেশি সময় দিতে পারলেন না আমাদের। একবার দেখা করেই ঘরে চলে গেলেন। মেয়ের মামাই আমাদের সঙ্গে বসে কিছুক্ষণ আলাপ করলেন। আমরা তাকে পটলডাঙ্গায় আসবার জন্য আমন্ত্রণ জানিয়ে খানিক বাদে বিদায় নিলাম। আমরা যে খুব তাড়াতাড়ি শুভ কাজটা সেরে ফেলতে চাই সেই কথাও জানিয়ে এলাম। গাড়িতে আস্তে আস্তে বিজুকে বললাম, এই বিয়ে হলে বউকে ছেড়ে আমেরিকা যেতে তোমার মন সরবে? বিজু বলল, ছেড়েই যেতে হবে তার কি কোনো মানে আছে? দেখলাম বিজুর শুধু চোখই ফোটেনি, মুখও ফুটেছে এতদিনে। বাসায় গিয়ে স্ত্রীর কাছে
শাশুড়ির কাছে পারমিতার রূপের গুণের গল্প করলাম, কিন্তু 5 দিন গেল, 7 দিন গেল, ও পক্ষ থেকে কেউ আর দেখাও করতে এলেন না, খোঁজ খবরও নিলেন না। ব্যাপারটা কেমন যেন লাগতে লাগলো। আমরা চিঠি দিলাম, জবাব এলো, এখন আমাদের পক্ষে সম্বন্ধ করা সম্ভব নয়, দুঃখিত। শ্বশুরমশাই অভয়কে ডেকে জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি দে মশাই, তোমার আনার সম্বন্ধ এমন হলো কেন? অভয় বলল, আগে আমার কোনো দোষ নেই ডাক্তারবাবু, আমি আপনাদের মান সম্মানের কথা কিছু বলতে বাকি রাখিনি, তবু যে কেন ওরা। আরও কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর ব্যাপারটা পরিষ্কার বোঝা গেল। ড্রাইভারে আলাপ। অ্যাডভোকেটের ড্রাইভারের কাছে অভয় খুব ফলাও করে আমাদের অবস্থার কথা বলেছিল। আমার শ্বশুরমশাই বিলাত ফেরত ডাক্তার, বাড়ি আছে, গাড়ি আছে, ছেলে স্থায়ী চাকরি পেয়ে আমেরিকায় যাচ্ছে বলেই গল্প করেছিল অভয়। কিন্তু আমাদের ভাড়া করা গাড়ি দেখে এবং আমাদের কথাবার্তা শুনে মামাবাবুর কেমন যেন সন্দেহ হয়। আমার মনে পড়ল, শ্বশুরমশাই যে ভাড়াটে বাড়িতে থাকেন তাও আমি কথায় কথায় বলে ফেলেছিলাম। যাই হোক, মামাবাবু গোপনে গোপনে খোঁজ খবর নিয়ে দেখলেন তিনি যা শুনেছিলেন আমরা তা নই। আমাদের বাড়ি নেই, গাড়ি নেই, বিষয় সম্পত্তি নেই, ব্যাংক ব্যালেন্স নেই, কেবল শিকাগো যাত্রী একটি বিদ্বান ছেলে আছে। তা তিনি এটা যথেষ্ট মনে করেননি, তাই শেষ পর্যন্ত পিছিয়ে গেছেন। যেটুকু অগ্রসর হয়েছিলেন তার জন্য তাকে দিদি আর ভগ্নিপতির কাছে বকুনিও খেতে হয়েছে। শুনে আমি, শ্বশুরমশাই আর আমার সম্বন্ধী 3 জনেই খুব গম্ভীর হয়ে গেলাম। একটু বাদেই শ্বশুরমশাই ফেটে পড়লেন, তুমি ওসব কথা কেন বলতে গেলে? কেন তুমি এমন করে আমাদের অপমান করালে? অভয় মুখ কাঁচুমাচু করে বলল, আগে ডাক্তারবাবু আমি তো। শ্বশুরমশাই ভেঙচি কেটে উঠলেন, আমি তো যাও, আমার সামনে থেকে সরে যাও তুমি। বিজন আস্তে আস্তে বলল, বাবা, অভয় বাবুর উপরে এরকম রাগ করছেন কেন? ওর কি দোষ? ওর দোষ না তো কার দোষ? যত সব। স্টেথোস্কোপ গলায় দিয়ে শ্বশুরমশাই রোগী দেখতে বেরিয়ে গেলেন। বিজু গম্ভীর মুখে ফের তার ল্যাবরেটরিতে ঢুকল। এরপর আরও কয়েকটা সম্বন্ধ এলো। পাইকপাড়ায় একটি মেয়ের খোঁজ পেলাম আমরা, বিএসসি পাস, বাপ ইন্স্যুরেন্স অফিসের অর্গানাইজার। ভাইরাও সব চাকরি বাকরি করে, কেউ সরকারি কেউ বেসরকারি। মেয়ের বাবা ভদ্রলোক, বেশ হিসাবি লোক আছেন। পাইকপাড়ায় ছোটোখাটো একটু বাড়ি করে ফেলেছেন এর মধ্যে। দেখে টেকে আমাদের বেশ পছন্দ হলো। ভাবলাম এদের সঙ্গে বনিবনা হবে। তারা এসে দেখে শুনে আলাপ করে গেলেন, কিন্তু বিজু কিছুতেই মেয়ে দেখতে গেল না। বলল, আপনারা দেখলেই হবে। 2 দফায় আমরা 4 জনই দেখে এলাম। আমাদের সকলেরই পছন্দ। মেয়েটিও সুশ্রী, বেশ চালাক চতুর, দেনা পাওনা নিয়ে কথাবার্তাও প্রায় একরকম ঠিক হয়ে এলো। আমরাও কিছু নামলাম, ওরাও কিছু উঠলেন। মেয়ে ছেলে দেখতে চায়। বিজু বলল, আমার এখন সময় নেই। মেয়ের ভাইরা বলল, আচ্ছা, একটা ফটো আমাদের দিন, তাতেই হবে। আমরাই তো সব দেখে শুনে আলাপ করে গেলাম, জ্যোতি আবার কি দেখবে? একটা ফটো দিন, ওকে আমরা বুঝিয়ে বলবো। সেই মতো আমরা ফটো পাঠিয়ে দিলাম। 2 দিন যায়, 4 দিন যায়, আর কোনো খবর নেই। এদিকে বিজুর আমেরিকা যাত্রার সময় তো এগিয়ে আসছে। আমরা অস্থির হয়ে উঠলাম। শেষে শাশুড়ির তাগিদে আমি একদিন ফোন করলাম মেয়ের বড় ভাইকে। কি খবর প্রতুলবাবু? বড় ভাই কৈফিয়তে সুরে বললেন, আর বলবেন না, বাবা মা আদর দিয়ে দিয়ে মেয়েটার মাথা একেবারে খেয়েছেন। ওকে আমরা কিছুতেই রাজি করাতে পারলাম না। কেন? ওর অমত কিসে? আগে সেটা বলবার মতো কথা নয়, ছেলের চেহারা দেখে নাকি ওর পছন্দ হয়নি। ফটোটা আজই আমরা ডাকে পাঠিয়ে দিয়েছি। আমি সশব্দে রিসিভার রেখে দিলাম। শোনো কথা, গুণবান পুরুষের আবার রূপ।
আমাদের বিজু যে দেখতে ভালো নয়, ওর নাকটা যে চ্যাপটা, ঠোঁট মোটা, থুতনিটা একটু বেশি রকমেরই বড়, এইসব কথা আমাদের তো কোনোদিন মনে হয়নি। এও কি একটা চোখে পড়ার মতো বস্তু? পুরুষের গুণই তো তার রূপ। অমিয়া আর তার মার মধ্যে এ নিয়ে আলোচনা হলো। অমিয়া বলল, এই একটা ছুতো। শাশুড়ি বললেন, আসলে ওই মেয়ের বিয়েতেই ইচ্ছা নেই, বুঝলি? নিশ্চয়ই কোনো নটঘট আছে, আগে থেকেই আর কাউকে বিয়ে করবে বলে ঠিক করে রেখেছে। ওসব আলোচনা থাক না দিদি, বিজন গম্ভীরভাবে বলল। অমিয়া বলল, তুই ভাবিস না বিজু, তোর জন্য সুন্দরী শিক্ষিতা মেয়ে যদি আমরা জোগাড় করে না দিতে পারি, দেখিস। আমি বললাম, তাহলে তোমার জামাইবাবুর নাম ফিরিয়ে নাম রেখো, বুঝলে বিজু? বিজু হেসে বলল, কেবল নাম? দিদির যা রাগ, তাতে মানুষটি শুদ্ধ বদলে ছাড়বে। বিজুর রসিকতায় আমরা সবাই খুব খুশি হলাম। যাক, ব্যাপারটাকেও তাহলে খুব সহজভাবেই নিয়েছে। আমি আর অমিয়া আবার উঠে পড়ে লাগলাম। কাগজে কাগজে পাত্রী চাই বলে নিজের খরচে নতুন করে বিজ্ঞাপন দিলাম। মুখে মুখেও খোঁজ খবর করতে লাগলাম। সুন্দরী অসুন্দরী বাংলাদেশের অনেক অনুরা মেয়ের ফটোতে আমার অফিস আর বাড়ির দেরাজ ভরে উঠতে লাগলো। অফিসের সবাই ঠাট্টা করে বলতে লাগলো, ভবেশবাবু আর ব্যাংকে পড়ে আছেন কেন? একটা ঘটকালির অফিস খুলে তার চেয়ারম্যান হয়ে বসুন। তার উত্তরে আমি বললাম, আরে ভাই, ব্যাংকের চাকরি যায় যাক, শ্বশুর বাড়ির চাকরিটি গেলে এ বয়সে আর মেয়ে দেবে কে? তা শেষ পর্যন্ত আমরা একটি মেয়ের খোঁজ পেলাম। আমাদের ম্যানেজিং ডিরেক্টরেরই দূর সম্পর্কের ভাইঝি, বিএ পাশ করে এজি বেঙ্গলে চাকরি করছে। দেখতে সুন্দরী বলা চলে। রেডিওতে মাঝে মাঝে রবীন্দ্রসঙ্গীতের প্রোগ্রাম পায়। তা দেখে শুনে আলাপ করে আমার তো বেশ পছন্দই হলো। শ্বশুরমশাইও দেখলেন। ভাবি বৈবাহিকের সঙ্গে আলাপ আলোচনা করে খুশি হলেন। মেয়ের বাবা তেমন কিছু দিতে পারবেন না, তবে বিজুর আমেরিকা যাওয়ার খরচা বহন করতে রাজি হয়েছেন। আসলে সেইটাই আমাদের দরকার। শ্বশুরমশাই বললেন, বিয়ের জন্য বিশেষ কোনো খরচপত্র করবেন না, অনর্থক অর্থ আর সময় নষ্ট, থোক টাকাটাই যাতে বিজুর হাতে ধরে দেওয়া যায় সেই চেষ্টাই তিনি করবেন। আমরাও বললাম, সেই ভালো, আনন্দ উৎসবের সময় পরে পাওয়া যাবে। তা সব ঠিকঠাক। এবার বিজুর ডাক পড়ল। বিয়ের দিনটা ঠিক করার আগে ওর মত নেওয়াও দরকার। এতদিন আমরা ওর তেমন খোঁজ খবর করিনি। ও ল্যাবরেটরিতে কাজ করে করুক, এইসব তুচ্ছ সাধারণ বৈষয়িক ব্যাপার নিয়ে গবেষককে বিরক্ত করে লাভ কি? বিজুকে ডেকে শ্বশুরমশাই বললেন, কবে দিন ঠিক করব বল? কিসের দিন? কিসের আবার? বিয়ের? আমি আমাদের মনোনীত পাত্রের রূপগুণের বর্ণনা দিলাম। বরপণ হিসাবে পাড়ানির পুরো কড়িটাই যে মেয়ের বাবা গুনছেন সে কথাও বললাম। কিন্তু বিজু গম্ভীরভাবে বলল, না করে দিন, আমি ওখানে বিয়ে করব না। আপনারা আর আমার জন্য সব চেষ্টা করবেন না। বলে বিজু উঠে গেল। আমরা অবাক, শ্বশুরমশাই ক্রুদ্ধ। শাশুড়ি বললেন, এ তুই কি বলছিস বিজু? আমি অমিয়াকে বললাম, যেমন করে পারো তোমার ভাইকে রাজি করাও, না হলে কিন্তু আমার চাকরি নিয়ে টান পড়বে। তোমার কোনো চিন্তা নেই, বিজুকে সব জিজ্ঞেস করে দেখছি, আমি ওর মত করাতে পারবো। আমি খানিকটা আশ্বস্ত হলাম। দুই ভাই বোনের ঘনিষ্ঠতা গভীর। বাপের বাড়িতে অমিয়া 2 দিন কাটালো। বিজুর খোঁজে তার ল্যাবরেটরিতে গেল, ওকে সঙ্গে নিয়ে আরও কোথায় কোথায় ঘুরে বেড়ালো। তারপর বাসায় ফিরে এলো গম্ভীর মুখে। আমি বললাম, কি ব্যাপার? ব্যাপার সুবিধের নয়, ও মনস্থির করে ফেলেছে। কি? তার মানে বিয়ে করবে না? করবে, তবে তোমার ম্যানেজিং ডিরেক্টরের ভাইঝিকে নয়। তবে কাকে? ওই অভয়দের মেয়েকে। সে আবার কে? আরে ওই ট্যাক্সি ড্রাইভার অভয় দে, চেনো না তাকে?
হ্যাঁ, তাকে তো চিনি, কিন্তু তার মেয়ে। তাকে তোমার না চিনলেও চলবে, একজন চিনেছে, তার চোটেই অস্থির। অনুনয় বিনয়ের পর অমিয়ার মেজাজ ঠান্ডা হলে তার কাছ থেকে আস্তে আস্তে জেনে নিলাম ঘটনাটা। পারমিতারা যেদিন আমাদের প্রত্যাখ্যান করে তার অল্প কিছুদিন পর থেকেই অভয়ের মেয়ের সঙ্গে বিজুর আলাপ হয়। বন্ধুর সঙ্গে আরেকটি মেয়ে দেখে অভয়ের গাড়িতেই বিজু ফিরে আসছিল। মাঝপথে বন্ধু কি একটা দরকারি কাজে নেমে গেল। বিজু সায়েন্স কলেজ যাবে। অভয় বলল, চলুন আমি আপনাকে নামিয়ে দিয়ে আসি, কতটুকু বা পথ। আচ্ছা। রাজাবাজারের কাছাকাছি এসে অভয় বলল, বিজন বাবু, যদি কিছু মনে না করেন, বাসায় একটু ওষুধটা দিয়ে আসি। কোথায় বাসা? এই তো কাছেই, ষষ্ঠীতলা লেন। হ্যাঁ ঠিক আছে। কার অসুখ? বেলার মার। বেলাকে? আমার মেয়ে, ওর কথাই তো আপনাকে সেদিন বলছিলাম বিজনবাবু। একটা চাকরি বাকরি যদি কিছু জুটিয়ে দেন, ড্রাইভারে করে তো আর দিন চালাতে পারি নে, বয়সও হয়ে গেছে, স্বাস্থ্যেও কুলায় না। রোজগার যা হয় তার অর্ধেকের বেশি গাড়ির মালিককেই ধরে দিতে হয়। তা পড়াশুনো কোন পর্যন্ত করেছে? আগে বেশি দূর আর পড়তে পারল কই, নিজের চেষ্টায় টিউশনি করে করে দুবার ম্যাট্রিক দিয়েছিল, কিন্তু দুবারই ফেল, একবার অঙ্কে আর একবার ইংরেজিতে। কি আর করবে টিউশনি করে? এই 8 টাকা 10 টাকা যা পায় তাই লাভ। নিজের চেষ্টায় টাইপটাও শিখে নিয়েছে, পরীক্ষা দিয়েও পাশ করেছে, কিন্তু চাকরি পাচ্ছে না। চাকরি হওয়া তো শক্তই। খানিক বাদে এক বস্তির মধ্যে গাড়িখানা ঢুকিয়ে দিল অভয়। করগেটের টিনের ছাউনি, মাটির দেওয়াল, ছোট ছোট বাড়ি সব। সামনের উঠোনের মতো ফাঁকা খানিকটা জায়গা। খোলা কলের কাছে নানা বয়সী বউ ঝি জল নেওয়ার জন্য এসে জড়ো হয়েছে। কারোর হাতে বালতি, কারোর কাঁখে কলসি। কোত্থেকে বিকালের একটু পড়ন্ত রোদ এসে পড়েছে সেই কলসিতে। অভয় তাদের ভিতর থেকেই একজনকে ডেকে বলল, এই বেলা, এদিকে আয়, তোর মায়ের ওষুধটা নিয়ে যা তো। জলের বালতিটা ঘরে রেখে এসে বেলা লজ্জিত ভঙ্গিতে মাথা নিচু করে গাড়ির সামনে এসে দাঁড়ালো। পরনে আটপৌড়ে আধময়লা মিলের শাড়ি, জায়গায় জায়গায় ভিজে গেছে। হয়তো সেই জন্যই এত সংকোচ বেলার। ওষুধের শিশিটা হাত বাড়িয়ে দিতে দিতে অভয় বলল, তোর মাকে দিস। আর ইনি কে জানিস? বিজন বাবু, বৈজ্ঞানিক। নিউটন আইনস্টাইনের নাম শুনেছিস তো? ইনি তাঁদের জাত, বৃত্তি নিয়ে আমেরিকায় যাচ্ছেন। এর জন্যই তো মেয়ে খুঁজে বেড়াচ্ছি আমরা। এর উপযুক্ত মেয়ে পাওয়া কি সহজ? অভয়বাবু, এবার আপনি একটু থামুন। প্রসঙ্গটা এড়াবার জন্যই বেলার সঙ্গেও একটু আলাপ করল বিজু। আপনার কথা এইমাত্রই ওর কাছে শুনছিলাম। বেলা বিজুর মুখের দিকে তাকিয়ে লজ্জিত ভঙ্গিতে একটু হেসে চোখ নামালো। তারপর মৃদু সুরে বলল, আপনার কথা বাবার কাছে আমি রোজ শুনি। সে ঠিক শোনবার মতো কথা নয়। চলুন অভয়বাবু। সে কি, একটু চা খেয়ে যাবেন না? এত কাছে এসে। ওই তো আমাদের ঘর। না না, আজকে একটু তাড়া আছে। বেলার মুখে কিসের একটু ছায়া পড়ল। বলল, তাহলে থাক, আপনার দেরি করিয়ে দেব না। গাড়ির মুখ ঘুরিয়ে দিল অভয়। পথে আস্তে আস্তে বিজুর মনে হলো মেয়েটি অন্য কিছু ভেবে দুঃখ পেল না তো। কথাটা একবার বলল অভয়কে, আপনার মেয়ে কিছু মনে করলেন না তো? না না, মনে আবার কি করবে? ওর মনে করা না করায় কি এসে যায়? না না, সে কথা বলছি না। আচ্ছা, আমি ওর চাকরির জন্য চেষ্টা করে দেখব। করবেন? তাহলে তো খুব ভালো হয়। বড় অসুবিধায় পড়ে গেছি বিজনবাবু। একটা
একটা ভালো টিউশনই সেদিন বেলাকে ছেড়ে দিতে হয়েছে। তারা 15 টাকা করে দিত। কেন, তারা কি নিয়মিত মাইনে টাইনে দিত না? না না, বরং উল্টো, মাইনে তারা নিয়মিতই দিতেন। অবস্থাও বেশ ভালো। বৈঠকখানার বাজারে বালতি কড়াইয়ের ব্যবসা আছে। তবে সে টিউশনি ছেড়ে দিলেন কেন? মেয়েদের অনেক বিপদ জানেন তো। বেলা 2টি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েকে পড়াতো। একটা 2 আর একটি 3 ছাত্রী। ছেলে পুলে হবে বলে তাদের মা গেল হাসপাতালে, আর বাপ সেই সুযোগ নিয়ে, কি আর বলি বিজন বাবু, সে এক কেলেঙ্কারি কাণ্ড। আচ্ছা থাক থাক, আপনাকে আর বলতে হবে না। বেলাও তো সহজ মেয়ে নয়। খুব কড়া কড়া কথা শুনিয়ে দিয়ে এসেছে নিরঞ্জন বাবুকে। মানহানির মামলা করবে বলেও শাসিয়ে এসেছে। বাসায় ফিরে উকিলের কাছেও যেতে চেয়েছিল, তা আমি আর স্ত্রী মিলে ওকে ঠান্ডা করেছি। কি দরকার বলুন তো এইসব ঝামেলা বাড়িয়ে? মেয়েদের ইজ্জতের ব্যাপার। আপনি যদি ওর জন্য একটু চাকরির ব্যবস্থা করে দেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আমি চেষ্টা করব। এরপর থেকে ল্যাবরেটরিতে গিয়ে সুস্থ মনে কাজ করতে পারেনি বিজু। একটি শ্যামবর্ণ মেয়ের মুখ বারবার এই বৈজ্ঞানিকের ধ্যান ভঙ্গ করেছিল। দিন কয়েক বাদে বিজু সত্যি একটি চাকরির খোঁজ নিয়ে এলো। তারই পুরনো বন্ধুরা মিলে একটি ফার্ম খুলেছে বরানগরে, ফ্রেন্ডস ইউনিয়ন কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। খোঁজ পাওয়া গেল তাদের একটি টাইপিস্টের দরকার। বিজু জোর করে বলল তার একজন ক্যান্ডিডেট আছে, তাকে নিতেই হবে। অফিস ম্যানেজার সুধাংশু ভরসা দিল, বেশ তো, তাকে নিয়ে এসো। ঠিক হলো, বেলা 1টার পর বিজু বেলাকে নিয়ে যাবে তার বন্ধুদের ওখানে। অভয় বলল, ট্রামে বাসে আর পয়সা নষ্ট করে কি হবে, চলুন আমি আপনাদের পৌঁছে দিয়ে আসি। পিছনের সিটে দুজনে পাশাপাশি বসল। অভয়ে গাড়ি চালাতে লাগলো। তার সামনের দিকে চোখ, বেলার চোখও রাস্তার দিকে। কিন্তু বৈজ্ঞানিকের দৃষ্টি কোথায় রইল তার বলে দরকার নেই। তা যে অনুবীক্ষণ নয়, মনোবীক্ষণ, সে কথা বলা বাহুল্য। সেদিন বেলার পরনে ছিল পুরানো একখানা চাপা রঙের শাড়ি আর ব্লাউজ। নিজেই ধুয়ে শুকিয়ে ইস্ত্রি করে পরে এসেছে। বাইরে বেরোবার জন্য ওই একখানা কাপড়ই তো সম্বল। হাতে দুগাছি করে প্লাস্টিকের চুড়ি। মাত্র এতটুকু আভরণে বৈজ্ঞানিকের মনে যে কিসের রং লাগলো তা কে বলবে? আমরা তো বৈজ্ঞানিকও নই, কবিও নই। রঙের না জানে রাসায়নিক বিশ্লেষণ, না জানে রসের ব্যঞ্জনা। বেলার চাকরি কিন্তু ফ্রেন্ডস ইউনিয়নে হলো না। সুধাংশু সোম বেলার সঙ্গে আলাপ করে পড়াশোনার কথা জিজ্ঞাসা করে বিজুকে আড়ালে ডেকে দুঃখ প্রকাশ করে বলল, পারলাম না ভাই, এই পোস্টের জন্য একটি মেয়েকে অবশ্য আমরা নেব, কিন্তু যেখানে অন্তত 10টা গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট আছে সেখানে একটা আন্ডার ম্যাট্রিককে কী করে নিই বলো তো? আমি ভেবেছিলাম তুমি যখন রেকমেন্ড করছো, কিন্তু ও তো ভালো টাইপিং জানে, আমি নিজে দেখেছি। তা জানি, তোমার বন্ধু হিসেবে সেইটুকুই আমার পক্ষে যথেষ্ট, কিন্তু ম্যানেজার হিসেবে তো তা নয়। বিজু গম্ভীর মুখে বন্ধুর কাছ থেকে বিদায় নিল। গেটের বাইরে এসে বেলা বলল, হলো না? না, আমি আগেই জানতুম। মিছিমিছি আপনি আমার জন্য এত কষ্ট করলেন। বিজুর মনে পড়ল নিজেও বহুবার সে এমন ব্যর্থ ইন্টারভিউ দিয়েছে। কত অফিস আর কত কলেজের দৌড়ে গিয়ে সে ধর্ণা দিয়েছে তার ঠিক নেই। বাইরে এসে দেখল 2টি বাচ্চা ছেলে নিয়ে এক যুবক ভদ্রলোক আর তার তরুণী স্ত্রী অভয়ের গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন।
বিজুকে দেখে অভয় একটু লজ্জিত হয়ে বলল, এরা বলছেন দক্ষিণেশ্বর যাবেন, কি করি বলুন তো? বেশ তো, তুমি যাও না বাবা, আমরা বাসেই ফিরে যাব। বাসে ওঠার আগে বেলাকে নিয়ে ছোট্ট একটি চায়ের দোকানে ঢুকলো বিজু। বলল, আসুন একটু চা খাওয়া যাক। বেলা আপত্তি করল না, কিন্তু দাম দেওয়ার বেলায় বেলা বলল, আমি দেব, চায়ের নিমন্ত্রণ আমি তো আপনাকে প্রথম করেছিলাম। বেশ, দিন। বাসে যেতে যেতে বিজু বেলাকে কথা দিল, আপনার চাকরি জোগাড় করে দিতে পারলাম না, কিন্তু যেভাবেই পারি কিছু না কিছু একটা কাজ আপনাকে দেবই। বেলা বলল, দেখবেন তাতে আপনার নিজের কাজের যেন ক্ষতি না হয়। গবেষণার জন্য খানেক টাকা করে বিজু অ্যালাওয়েন্স পেত, তা তার নিজের খরচেই লাগতো। সেই টাকা দিয়ে একটা সেকেন্ড হ্যান্ড টাইপরাইটার বেলাকে কিনে দিল বিজু। অভয় আর বেলা তো কিছুতেই নেবে না। বিজু বলল, তাতে কি হয়েছে, আপনারা ক্রমে ক্রমে শোধ দেবেন, সামান্যই তো টাকা। শুধু টাইপরাইটার নয়, টাইপের কাজও কিছু কিছু বেলাকে এনে দিতে লাগলো বিজু। তারপর একদিন একটা বড় প্রবন্ধ এনে বেলাকে বলল, ভালো করে টাইপ করবেন, লেখাটা কিন্তু জার্মানিতে যাবে। দিন তিনেক লাগলো বেলার কাজটা শেষ করতে। বিজু খুব খুশি হলো, কোনো রকম ভুল হয়নি, খুবই পরিচ্ছন্ন হয়েছে টাইপ। বিজু পকেট থেকে টাকা বের করতে যাচ্ছিল, বেলা বাধা দিয়ে বলল, ও কি হচ্ছে? বারে, কাজের দাম নেবেন না? বস্তির ঘরের মধ্যে তখন আর কেউ ছিল না। বেলার মা রান্না করছিলেন, অভয় গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছিল। ভেতরের উঠানে মাদুর পেতে হ্যারিকেন জেলে পড়তে বসেছিল ছোট ভাই বোনেরা। ঘরের এক কোণে একটি টিপায়ার ওপর আর একটি চিমনি ফাটা ছোট হ্যারিকেন জ্বলছিল। সেই আলোয় বৈজ্ঞানিক দেখল বেলার দু চোখ ছলছল করে উঠেছে। বেলা বলল, আমরা গরিব, টাকা আমাদের দরকার, কিন্তু সে টাকা কি আপনার থিসিস টাইপ করে দেওয়ার বদলেও নিতে হবে? থাক, তাহলে আর তোমার নিয়ে দরকার নেই। যে মেয়ে কাজের বদলে টাকা নেয় না, তাকে তো কিছু দিতেই হয়। বিজু তাই মন প্রাণ তাকেই দিয়ে দিয়েছে। ভবেশ তার কাহিনী এখানেই শেষ করল। আমি জিজ্ঞাসা করলাম, তা শেষ পর্যন্ত কি সেই বেলাকেই বিয়ে করল? ভবেশ বলল, আবার কি, বড় একগুঁয়ে ছেলে, আগে তো চিনতে পারিনি, চুপচাপ থাকতো, এখন দেখি ভারী একরোখা, ভারী সাংঘাতিক। বাপ মা দিদি ভগ্নিপতি কারোর অনুরোধ শুনল না, চোখ রাঙানি মানল না, যা করবার তাই করল। কি দুঃসাহস দেখো। আমি হেসে বললাম, দুঃসাহস বই কি, একেবারে দুঃসাহসী কলম্বাস। ভালো কথা, তা ওর আমেরিকা যাওয়ার কি হলো? এখনকার মতো তো সে অফারও হাতছাড়া, প্যাসেজ মানি জোটেনি তো, কিন্তু না জুটলেও ওর উদ্যম আরও বেড়ে গেছে। ইউরোপ আমেরিকার সব দেশগুলোতে ওর থিসিসের টাইপ করা কপি পাঠাচ্ছে। কিছু কিছু অফার নাকি আসছেও। মনে হয় ও সাগর পাড়ে না গিয়ে ছাড়বে না। সাঁতরে গেলেও যাবেই। নরেন্দ্রনাথ মিত্রের পাত্রী গল্প এখানেই শেষ হলো। আশা করি গল্পটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই জানাতে ভুলবেন না। যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, আজকে গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আগামীতে আরও অনেক নতুন গল্প নিয়ে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।